বন্ধুরা, আজকে এমন একজন ভারতীয় ভূমিপুত্র মহান রাজার বীরত্বের ইতিহাস তুলে ধরব, যিনি উত্তর পূর্ব ভারত তো বটেই, সমগ্র ভারতের ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন। এই বীর ভারতীয় ভূমিপুত্র প্রবল পরাক্রমশালী বঙ্গ বিজেতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মতো ভয়াবহ যোদ্ধাকে তার দুর্ধর্ষ 10,000 সেনা সমেত নদীর জলে চুবিয়েছিলেন এবং অপমানজনক মৃত্যু উপহার দিয়েছিলেন। এই বিখ্যাত ভারতীয় বীর সন্তানের নাম মহারাজা পৃথু রাই। বর্তমান আসামের অন্তর্গত প্রাচীন রাজ্য কামরূপের রাজা ছিলেন মহারাজা পৃথু রাই। বর্তমান বাংলাদেশের রংপুর পর্যন্ত বিস্তৃত ছিল মহারাজা পৃথু রাইয়ের সাম্রাজ্য। উত্তরবঙ্গের রাজবংশী যোদ্ধারাও বখতিয়ার খিলজির সাথে যুদ্ধে প্রবল পরাক্রম প্রদর্শন করেছিলেন। শুধুমাত্র বখতিয়ার খিলজিই নয়, 1226 খ্রিস্টাব্দে দিল্লির মামলুক রাজবংশের নবম সুলতান গিয়াসউদ্দিন বলবনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন মহারাজা পৃথু রাই। বিখ্যাত ইসলামিক স্কলার মিনহাজ তার তাবাকাত-ই-নাসিরি গ্রন্থে লিখেছিলেন, মহারাজা পৃথুর তরবারির নিচে 1,20,000-এরও বেশি মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। সেকুলার ভেগধারী ভারতীয় ইতিহাসবিদদের নিকট বীর ভারতীয় রাজাদের বীরত্বের ইতিহাস কোনো দিনই সঠিকভাবে মূল্যায়িত হয়নি। ইতিহাস বইয়ে সবসময় পড়ানো হয় কিভাবে 17 জন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি রাজা লক্ষণ সেনকে বিতাড়িত করে বাংলা দখল করেছিলেন, কিন্তু এটা কখনো পড়ানো হয় না কিভাবে রাজা পৃথু রায় তার রাজবংশী সৈন্যদের নিয়ে বখতিয়ার খিলজিকে 10,000 সেনা সহ জলে চুবিয়ে মেরেছিলেন। আজকের ভিডিওতে বর্বর বখতিয়ার খিলজির পরাজয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরব। আশা করি আমার সাথেই থাকবেন। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি ভারতের ইতিহাসের একটি সুপরিচিত ঐতিহাসিক চরিত্র। বখতিয়ার খিলজির ভয়ে বড় বড় ভারতীয় রাজারা ঠক ঠক করে কাঁপত। বখতিয়ার খিলজি এক তুর্কি বংশোদ্ভূত আফগান সেনাপতি। তুর্কিদের অত্যাচারে বাংলায় অন্ধকার যুগ নেমে আসে। তুর্কি বংশোদ্ভূত আফগান শাসকদের বর্বরতায় বাংলা ভাষায় তুর্কি নাচন নামে একটি বাগধারার জন্ম হয়েছিল। 1200 খ্রিস্টাব্দের দিকে বখতিয়ার খিলজি বিহার আক্রমণ করেছিলেন। অশিক্ষিত বর্বর ধর্মান্ধ বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় সহ অদন্তপুরী ও বিক্রমশিলা সম্পূর্ণ ধ্বংস করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস ও নিরীহ বৌদ্ধ সন্ন্যাসীদের নিপীড়নের জন্য বখতিয়ার খিলজিকে ভারতীয়রা অনন্তকাল ধরে ঘৃণা করবে। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন। মাত্র 17 জন সৈন্য নিয়ে ঝাড়খণ্ডের বন জঙ্গলের মধ্য দিয়ে বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করেন এবং রাজা লক্ষণ সেনকে সিংহাসন থেকে বিতাড়িত করেন। বখতিয়ার খিলজি সর্বপ্রথম বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি তিব্বত আক্রমণ করার প্রস্তুতি নিয়েছিলেন। সেই সময়ে সমগ্র পৃথিবীতে জনশ্রুতি ছিল যে তিব্বত ও চীনে রয়েছে রাশি রাশি সোনা ও রূপার খনি। তাছাড়া তিব্বতের মাধ্যমে সরাসরি জন্মস্থান তুর্কিস্তানের সাথে বাংলার সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন বখতিয়ার খিলজি। তৎকালীন সময়ে যুদ্ধের প্রধান অনুষঙ্গ ছিল ঘোড়া। ভালো মানের যুদ্ধের ঘোড়ার সবচেয়ে বড় উৎস ছিল তিব্বত। লোভী উচ্চাকাঙ্ক্ষী বখতিয়ার খিলজি চেয়েছিলেন চীনের বিখ্যাত বাণিজ্য পথ সিল্ক রুটের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে। লোভে পাপ, পাপে মৃত্যু। বাংলা ও বিহার বিজয়ের ফলে বখতিয়ার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। তিব্বত জয়ের উচ্চাকাঙ্ক্ষায় আচ্ছন্ন হয়ে পড়েন বখতিয়ার খিলজি। অথচ তিব্বতের পার্বত্য পাথুরে ভূমিতে বখতিয়ারের সৈন্যবাহিনী মোটেও অভ্যস্ত ছিল না। তিব্বত দখলের আড়ালে বখতিয়ার খিলজির আরেকটি উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের প্রাচীন কামরূপ রাজ্য দখল করা। বাংলা বিহারের ধন সম্পদ লুটপাট করে ডাকাত বাহিনীর ন্যায় বখতিয়ার খিলজি তিব্বত অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। বখতিয়ার খিলজি কামরূপের রাজা পৃথু রাইয়ের বীরত্বের কথা শুনেছিলেন।
তিব্বত জয়ের পূর্বে মহারাজা পৃথুরাইয়ের সাথে বন্ধুত্বের কূটনীতি গ্রহণ করেন বখতিয়ার খিলজি। কারণ তিব্বত আক্রমণ করতে হলে পৃথুরাইয়ের রাজ্য কামরূপের মধ্য দিয়ে বখতিয়ারের সেনাবাহিনীকে অগ্রসর হতে হবে। তাই সামরিক জোট গঠনের জন্য বখতিয়ার খিলজি কামরূপের রাজার উদ্দেশ্যে দূত পাঠান। কামরূপের রাজা পৃথুরাই বখতিয়ারের দূতকে বলেছিলেন তিনিও তিব্বত আক্রমণ করতে চান। তাই বখতিয়ার খিলজির সাথে যৌথভাবে তিব্বত আক্রমণ করার প্রস্তাব দিয়েছিলেন মহারাজা পৃথুরাই। কিন্তু পরক্ষণেই পৃথুরাই বলেন, যেহেতু সামনে বর্ষাকাল, তাই তিব্বত আক্রমণ করার উপযুক্ত সময় এটা নয়। বর্ষাকালে পাহাড়ে ওঠা অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী। তাই পরের মৌসুমে তিব্বত অভিযান পরিচালনা করার পরামর্শ দিয়েছিলেন মহারাজা পৃথুরাই। ডাকাতের লোভ বলে কথা। পৃথুরাইয়ের সৎ পরামর্শ লোভী বখতিয়ার খিলজি শুনলেন না। বর্তমান উত্তরবঙ্গের শিলিগুড়িতে সৈন্য শিবির স্থাপন করেছিলেন বখতিয়ার খিলজি। অবশেষে মেস নামক এক স্থানীয় উপজাতি গোত্র প্রধানকে গাইড হিসাবে নিযুক্ত করেন বখতিয়ার খিলজি এবং তিনি এই উপজাতি গোত্র প্রধানকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন। ধর্মান্তরিত গোত্র প্রধানের নাম রাখা হয় আলী মেজ। এই আলী মেজ উত্তরবঙ্গের প্রথম ধর্মান্তরিত মুসলমান। আলী মেজ বখতিয়ার খিলজিকে পথ দেখিয়ে ভুটানের মধ্য দিয়ে দক্ষিণ তিব্বতে নিয়ে যান। রাজা পৃথুরাই কামরূপ ও সিকিমের মধ্য দিয়ে বখতিয়ার খিলজিকে তিব্বত অভিযানের পথ দেখিয়েছিলেন। রাজা পৃথু তার নিজের রাজ্য কামরূপকে বখতিয়ার খিলজিকে ব্যবহার করতে দিয়েছিলেন, যাতে তিব্বত অভিযান শেষে ফেরার পথে দুর্বল বখতিয়ার খিলজিকে সহজেই পরাজিত করা যায়। 16 দিন অভিযান চালানোর পরে দক্ষিণ তিব্বতে পৌঁছেছিলেন বখতিয়ার খিলজি। রাজা পৃথু পোড়ামাটি যুদ্ধনীতি গ্রহণ করেছিলেন। তিনি বখতিয়ার খিলজির সৈন্যবাহিনীর খাদ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। তিব্বত যাত্রাকালে একটি পাথরের সেতু দিয়ে খরস্রোতা তিস্তা নদী পার হতে হয়েছিল বখতিয়ার খিলজি ও তার সৈন্যবাহিনীকে। 2 জন সেনাপতিকে তিস্তার এই পাথরের সেতু পাহারা দিতে রেখেছিলেন বখতিয়ার খিলজি। এই 2 সেনাপতিকেই পরাজিত করে তিস্তা নদীর উপরে সেতু ধ্বংস করেছিলেন মহারাজা পৃথুরাই। এর ফলে তিব্বত থেকে বখতিয়ার খিলজির ফেরার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে বখতিয়ার খিলজির তুর্কি বাহিনী তিব্বতে পৌঁছানোর পর প্রাথমিকভাবে কিছুটা সাফল্য পেয়েছিল। তিব্বতের পবিত্র বৌদ্ধ মঠগুলি লুটপাট করে বর্বর বখতিয়ার খিলজি কিছু সম্পদ আরোহণ করেছিলেন। কিন্তু তিব্বতীরা গেরিলা ধাসের আক্রমণ করে বখতিয়ারের তুর্কি সেনাবাহিনীকে প্রতিরোধ করেছিল। এর ফলে বখতিয়ারের সৈন্যবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে তিব্বতে বর্ষা ঋতু আরম্ভ হয়ে যায়। এর ফলে বখতিয়ার খিলজির সৈন্যবাহিনীতে মরক লেগে যায়। এদিকে খাদ্যের সংকটও শুরু হয়ে যায় তুর্কি বাহিনীতে। শেষ পর্যন্ত ক্ষুধার তাড়নায় নিজেদের যুদ্ধের ঘোড়াকে মেরে খাওয়া শুরু করলো বখতিয়ারের সৈন্যরা। এমত অবস্থায় বখতিয়ার বুঝতে পারলেন তিব্বত জয় করা তার পক্ষে অসম্ভব। বখতিয়ার খিলজি ফিরে আসছিলেন কামরূপের দিকে। বখতিয়ার এসে দেখেন তিস্তার উপরের সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এখন সামনে নদী, পিছনে পাহাড়। বখতিয়ার খিলজি ও তার সৈন্যবাহিনীর সামনে পালাবার কোনো পথ নেই। এদিকে সৈন্যরা হীনবল, ক্লান্ত ও শ্রান্ত। মহারাজা পৃথুরাই তার শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েন তুর্কি সেনাবাহিনীর উপরে। বিষাক্ত তীর, খুকরি, বর্ষা ও তরবারি নিয়ে বখতিয়ার খিলজির সেনাদের ধ্বংস করে দিয়েছিলেন মহারাজা পৃথুরাই ও তার সেনাবাহিনী। ভয়ে ভীত হয়ে তুর্কি সেনারা কেউ পাহাড়ে, কেউ বনে পালানোর চেষ্টা করে। পৃথুরাইয়ের সেনাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। অনেক তুর্কি সৈন্য ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে তিস্তা পার হয়ে দেবকোটে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু কেউই পালাতে পারেনি। সবার সলিল সমাধি হয়েছিল তিস্তার জলে। সমস্ত ঘোড়া ও সেনাদের হারিয়ে আহত অবস্থায় পথপ্রদর্শক আলী মেচের সহায়তায় বখতিয়ার খিলজি কোনো ক্রমে মাত্র 100 জন সৈন্য নিয়ে তিস্তা পার হয়ে দেবকোটে পালিয়ে আসেন। মহারাজা পৃথুরাইয়ের যুদ্ধ কৌশলে বঙ্গ বিজেতা বর্বর বখতিয়ার খিলজি রিক্ত, ক্ষমতাহীন ও অপমানিত হয়ে দেবকোটে ফিরে আসেন। অবশেষে ক্ষমতাহীন, দুর্বল বখতিয়ার খিলজি পরাজয়ের গ্লানি নিয়ে 1206 খ্রিস্টাব্দে নিজের সেনাপতি আলী মর্দানের হাতে নিহত হন। এভাবেই দুর্ধর্ষ যোদ্ধা বখতিয়ার খিলজির জীবনাবসান হয়। আজকের মতো এখানেই শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।